আজকে আমরা খুব কাছ থেকে দেখব পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্র ১৭০ হাওড়া উত্তরকে। এখানকার রাজনীতির ভেতরের সমীকরণটা ঠিক কী? চলুন গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। এখানকার মাটির টান, মানুষের চাওয়া পাওয়া আর ভোটের জটিল অঙ্ক সবকিছু। আমাদের এই বিশ্লেষণকে আমরা 4টে ভাগে সাজিয়েছি। প্রথমে এলাকার পরিচয়, তারপর দেখব রাজনৈতিক বিভেদ রেখাটা ঠিক কোথায়। এরপরে আমরা বোঝার চেষ্টা করব মানুষের মনে জমে থাকা ক্ষোভের কারণগুলো, আর সবশেষে আলোচনা করব জয়ের ব্লুপ্রিন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। হাওড়া উত্তরের আসল পরিচয়টা কি? কি সেই জিনিস যা এখানকার রাজনীতির গতিপথ ঠিক করে দেয়? দেখুন, হাওড়া উত্তর কিন্তু শুধু একটা বিধানসভা কেন্দ্রের নাম নয়, এটা আসলে দুটো আলাদা দুনিয়ার একটা মিশ্রণ। একদিকে শহরের ব্যস্ততা, কলকারখানার ধোঁয়া, আবার অন্যদিকে গ্রামের জলকাদা মাখা কঠিন জীবন। এই শিল্প আর কৃষির অদ্ভুত মেলবন্ধনে কিন্তু এখানকার মানুষের জীবন আর তাদের রাজনৈতিক ভাবনাচিন্তাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। এখানকার জনসংখ্যার বিন্যাসটা যদি দেখি তাহলে ছবিটা বেশ পরিষ্কার। প্রায় ৭৩% হিন্দু আর ২৬% মুসলিম ভোটার। তো বুঝতেই পারছেন এই ডেমোগ্রাফিক গঠনটা এখানকার রাজনৈতিক আলোচনা আর ভোটের সব সমীকরণকে কতটা প্রভাবিত করে। সাধারণ মানুষের প্রতিদিনের লড়াইগুলো কিন্তু এখানে খুব বাস্তব। গ্রামের রাস্তাঘাটের অবস্থা ভালো না, প্রতি বছর দামোদরের বন্যায় সব ভেসে যায়, ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, আর তার ওপর চালের দাম বেড়েই চলেছে। এই সব সমস্যাগুলোই কিন্তু ভোটারদের মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। তাদের রাগ, তাদের হতাশা সবকিছু এখান থেকেই তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আসা যাক ভোটের অঙ্কে। চলুন দেখি সংখ্যার হিসেবটা এখানকার রাজনৈতিক আনুগত্যের কোন ছবিটা আমাদের সামনে তুলে ধরে। ২০২১-এর ভোটের ফলাফলটা একবার দেখুন। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৭.৮% ভোট, আর বিজেপি ঠিক তার পেছনে ৪৪.১%। মানে ব্যবধানটা খুবই সামান্য। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে লড়াইটা এখানে কতটা হাড্ডাহাড্ডি আর এই আসনটা কতটা অনিশ্চিত। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে কিন্তু একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। বিজেপির ভোট শেয়ার এক লাফে ২৩.৫% থেকে বেড়ে ৪৪.১%-এ পৌঁছেছে, মানে প্রায় দ্বিগুণ। আর সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হল কংগ্রেস আর বামেদের যে ৩১% ভোট ছিল সেটা প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গেছে। এর মানে তৃণমূল বিরোধী সমস্ত ভোট এক জায়গায় এসে জমা হয়েছে। আর একটা জিনিস খেয়াল করার মতো, এখানকার ভোটাররা কিন্তু খুবই সচেতন। প্রতিবারই প্রায় ৭২% ভোট পড়ে। এটা দেখায় যে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কতটা ভাবে। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের মতামত সম্মানের সাথে প্রকাশ করার অধিকার দিয়েছে, আর হাওড়া উত্তরের মানুষ সেই অধিকারকে সম্পূর্ণভাবে ব্যবহার করছেন। এটা একটা পরিণত গণতন্ত্রের লক্ষণ। কিন্তু প্রশ্ন হল, এই যে এত হাড্ডাহাড্ডি লড়াই, এর পেছনের আসল কারণটা কি? চলুন এবার সেই মূল সমস্যাগুলোর গভীরে যাওয়া যাক, যেগুলো মানুষের মনে এত ক্ষোভ তৈরি করেছে। মানুষের রাগের পেছনে কিন্তু বেশ কয়েকটা বড় কারণ আছে। ১. কাটনানি বা দুর্নীতির অভিযোগ, যা মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছে। ২. শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, যেটা শিক্ষিত তরুণদের হতাশ করেছে। ৩. অবৈধ অনুপ্রবেশ নিয়ে একটা ভয় কাজ করছে। আর ৪. স্থানীয়ভাবে চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে। এই সব কিছু মিলেই একটা গভীর অসন্তোষ তৈরি হয়েছে। বর্তমান বিধায়কের কাজের খতিয়ানটা যদি দেখি তাহলে কি দেখা যাচ্ছে? জনকল্যাণমূলক কিছু প্রকল্প হয়তো চলছে, কিন্তু পরিকাঠামো মানে রাস্তাঘাট বা অন্যান্য উন্নয়ন, সেদিকে স্কোর খুবই কম। আর সবচেয়ে চিন্তার বিষয় হল ভোটারদের আস্থা, সেটাও অনেক কমে গেছে। আর যখন বিশ্বাস আর উন্নয়ন এই দুটো ভীতি নড়বড়ে হয়ে যায়, তখন প্রতিষ্ঠান বিরোধিতা তো বাড়বেই। সুতরাং আমাদের বিশ্লেষণ থেকে যে ছবিটা উঠে আসছে তা বেশ স্পষ্ট। মানুষের মনে যে পরিমাণ ক্ষোভ জমে আছে, তাতে বর্তমান বিধায়কের পক্ষে আবার জেতাটা বেশ কঠিন। বলা যেতে পারে উনি এখন বেশ দুর্বল একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। তাহলে এখন প্রশ্ন, এই রকম একটা জটিল পরিস্থিতিতে জেতার রাস্তাটা কি? চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেই কৌশলগত ব্লুপ্রিন্টটা নিয়ে কথা বলা যাক। ভোটারদের মূল সমস্যাগুলোর সমাধানের জন্য ৩টে কংক্রিট পদক্ষেপের কথা ভাবা যেতে পারে। ১ নম্বর, আন্দুল রোডের ওপর একটা ফ্লাইওভার। এটা হলে যাতায়াতের সমস্যা অনেক কমবে। ২ নম্বর, বন্যা আটকাতে পাকা বাঁধ তৈরি করা। আর ৩ নম্বর, স্থানীয় ছেলেমেয়েদের চাকরির জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এগুলো শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, এগুলো হলো সমস্যার সত্যিকারের সমাধান। কৌশলটা শেখার জন্য অন্য রাজ্যের দিকেও তাকানো যেতে পারে। যেমন ত্রিপুরা বা আসামে বিজেপি যেভাবে একদম নিচু তলা থেকে সংগঠন গড়ে তুলেছিল, স্থানীয় ইস্যুগুলোকে সামনে এনেছিল, সেই মডেলটা এখানেও কাজে লাগতে পারে।
তবে মনে রাখতে হবে, মানুষের কাছে পৌঁছানোর মানে শুধু ভোট চাওয়া নয়, তাদের বিশ্বাস অর্জন করা। আর এই বিশ্বাস গড়ে ওঠে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আজকের ডিজিটাল যুগে প্রত্যেক ভোটারের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং তাদের সম্মতিকে সম্মান করাও কিন্তু একজন নেতার বড় দায়িত্ব। তাই সব দিক বিবেচনা করে আমাদের চূড়ান্ত পরামর্শ হল প্রার্থী বদল করাটা জরুরি। এই যে একটা প্রতিষ্ঠান বিরোধী হওয়া বইছে, এটাকে যদি নিজেদের পক্ষে আনতে হয় তাহলে এমন একজন নতুন মুখকে সামনে আনতে হবে যাকে এলাকার মানুষ সম্মান করে, যার ভাবমূর্তি পরিষ্কার। একজন নতুন প্রার্থী কিন্তু ভোটারদের মনে নতুন করে আশা তৈরি করতে পারে। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? হাওড়া উত্তরের মতো একটা কেন্দ্রে যেখানে মানুষের মনে এত অভিযোগ আর রাজনৈতিক সমীকরণ এত দ্রুত পাল্টাচ্ছে, সেখানে ভোটারদের আস্থা জেতার আসল রাস্তাটা কি? শুধু উন্নয়নের একটা নকশা দেখানো, নাকি সময় এসেছে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা রক্ষার একটা নতুন শপথ নেওয়ার? এই উত্তরটা অবশ্যই ভোটাররাই দেবেন। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mg@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 080 420 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।